আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। বরাবরের মতোই আজকে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি রিফাত জাহান, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘদিন আমরা সরাসরি ক্লাস করতে পারছি না, কিন্তু আমরা অনলাইনে আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এবং খুব স্বতঃস্ফূর্তভাবেই তোমরাও অংশগ্রহণ করছো। এতে সত্যিই আমরা ভীষণ আনন্দিত এবং আমরা ইতিমধ্যেই তোমাদের দুটো অনলাইন এক্সাম সাকসেসফুলি কমপ্লিট করেছি। ফার্স্ট ইয়ার ফাইনাল এবং একটা মান্থলি টেস্টও আমরা ইতিমধ্যেই সম্পন্ন করেছি এবং আল্লাহর অশেষ রহমতে তোমরাও সবাই খুব ভালো রেজাল্ট করেছো এবং বেশিরভাগই দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। অভিনন্দন সবাইকে। ইতিমধ্যে তোমরা দ্বাদশ শ্রেণীর একটা মাসিক পরীক্ষায়ও অংশগ্রহণ করেছো এবং তোমরা সবাই অবগত হয়েছো যে এ মাসের অর্থাৎ সেপ্টেম্বরের 20 তারিখ বা 21 তারিখ থেকে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আশা করি এ পরীক্ষায়ও সবাই অংশগ্রহণ করবে এবং বরাবরের মতোই ভালো রেজাল্ট করবে প্রত্যাশা করছি। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের সিলেবাস, প্রি টেস্ট পরীক্ষার যে সিলেবাসের কথা আমরা বলেছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, এই 5টা চ্যাপ্টার থেকে আমরা পরীক্ষায় তোমাদের প্রশ্ন করব। তোমরা ইতিমধ্যেই জেনেছো পরীক্ষার প্রশ্ন হবে 40 নম্বরের। মানবন্টনটা এরকম হবে যে এক কথায় উত্তর দিবে। 40 নম্বরের জন্য 40টা প্রশ্নের জন্য তোমরা 40 নম্বর পাবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার এবং জাস্ট এক কথায় উত্তর লিখবে। শুধুমাত্র এক কথায় উত্তর লেখার চেষ্টা করবে, উত্তর কোনোভাবেই লেংদি করবে না। তাহলে অনেকেই আমাকে যে হোলিস্টিক একটা অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করার কথা বলেছো, যেহেতু পরীক্ষা আছে সামনে, সো আমি সেটাই করব। আমি আসলে আজকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব না। আর আসলে আমরা সমাজবিজ্ঞান প্রায় শেষের দিকেই চলে এসেছি। হ্যাঁ, আর হয়তো একটা বা দুটো চ্যাপ্টার শেষ হওয়ার বাকি আছে। তারপরেও যেহেতু তোমাদের পরীক্ষা নিয়েই পরীক্ষাই আছে সামনে, সো সেহেতু আজকে আমি আমার ক্লাসটা আর নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করছি না। আমি পুরনো সেই টপিকেই থাকবো, অর্থাৎ আমি সেই 5টা চ্যাপ্টার নিয়েই ওভারঅল একটা আলোচনা করার চেষ্টা করব আজকে। আর আমি তোমাদের সুবিধার জন্য এখানে কিছু যেই প্রশ্নটা কেমন হতে পারে, হ্যাঁ, এ ধরনের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এটা জুম করে দেখবে, তাহলে অনেকটাই ক্লিয়ার দেখবে। আসলে স্লাইডে তো আর অত কিছু লেখা সম্ভব হয় না, তারপরেও আমি চেষ্টা করেছি। তোমরা এগুলো জুম করে করে দেখবে আর আমার লেকচারটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে, তাহলেই ইনশাল্লাহ আশা করব যে তোমরা ভালো করতে পারবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি সবসময় যেটা বলি, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকার, তোমরা খুব ভালো করে রিডিং পড়বে বারে বারে, এতে করে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং তোমরা যেভাবেই প্রশ্ন আসুক না কেন, 1 2 3 4, তোমরা কিন্তু সেভাবেই আনসার করতে পারবে। আসলে ফ্যাক্ট হচ্ছে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকা। তো আশা করব যে সবাই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। এসো আমরা আমাদের পাঠে চলে যাই। প্রথম অধ্যায় বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ নিয়ে আলোচনা করা হয়েছে। বরাবরের মতোই যেভাবে প্রশ্ন আসলে তোমরা জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো যেভাবে দাও ঠিক সেভাবেই, যেমন ধরো সমাজবিজ্ঞানের জনককে, তোমরা লিখবে অগাস্ট কোথ, এভাবেই এক কথায় উত্তরগুলো আসবে, কেমন? তারপরেও এখানে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয় কোন শিক্ষাবর্ষ থেকে? তোমরা সবাই জানো এটা 1957-58 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়। তারপরে কাকে প্রাচ্যের সামাজিক বিজ্ঞানের অগ্রদূত বলা হয়? কৌটিল্যকে প্রাচ্যের সামাজিক বিজ্ঞানের অগ্রদূত বলা হয়। বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক প্রফেসর ডক্টর নাজমুল করিম, তাকে বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ বলা হয়। সমাজবিজ্ঞান সমীক্ষণ বই হচ্ছে প্রফেসর ডক্টর নাজমুল করিম স্যারের লেখা। হ্যাঁ, তারপরে আসো
দ্য ডাইনামিক্স অফ বাংলাদেশ সোসাইটি কার লেখা? প্রফেসর ডক্টর নাজমুল করিম স্যারের লেখা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব নামে একটি আলাদা বিভাগের আত্মপ্রকাশ ঘটে 1970 সালে। নৃতাত্ত্বিক চিন্তাধারার সংক্ষিপ্ত পরিচয়। গ্রন্থের লেখক হচ্ছেন সাদাতুল্লাহ খান। ভারতীয় উপমহাদেশের সমাজচিন্তা সম্পর্কিত প্রথম আলোচনা কার রচনায় দেখা যায়? মৌর্য যুগের কূটনৈতিক কৌটিল্যের রচনায় দেখা যায়। এবার চলে আসো আমরা দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করি। এখানে এসে আমরা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে সংস্কৃতি হচ্ছে মানুষের একটি সমগ্র জীবন প্রণালী, সমগ্র জীবন আচরণ। ট্যালকট পার্সন্স সংস্কৃতির যে ট্যালকট পার্সন্স সংস্কৃতির বহমানতাকে দুই ভাগে ভাগ করেছেন। আর সবাই জানো যে সংস্কৃতির ইংরেজি শব্দ হচ্ছে কালচার। কালচার শব্দটি ল্যাটিন শব্দ কোলেরি থেকে এসেছে। কালচার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকন। তারপরে সংস্কৃতি দুই প্রকার, বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতির উদাহরণ হচ্ছে যেটা ধরা যায়, ছোঁয়া যায়, সেটাই হচ্ছে আসলে বস্তুগত সংস্কৃতি। যেমন ঘর বাড়ি, বই, হ্যাঁ, কম্পিউটার, ল্যাপটপ, এগুলো সবই হচ্ছে কি বস্তুগত সংস্কৃতি। আর অবস্তুগত সংস্কৃতি কি? যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। যেমন বিশ্বাস, মূল্যবোধ, এগুলোই হচ্ছে কি অবস্তুগত সংস্কৃতির উদাহরণ। আচ্ছা, আইনি আকবরী গ্রন্থটি কার লেখা? আইনি আকবরী গ্রন্থটি হচ্ছে আবুল ফজলের লেখা। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্টলি ম্যাকাইভার সংস্কৃতির যে সংজ্ঞাটা দিয়েছেন, আমরা যা তাই হচ্ছে আমাদের সংস্কৃতি। উপসংস্কৃতি কি? উপসংস্কৃতি হচ্ছে বৃহত্তর সাংস্কৃতিক ব্যবস্থায় স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত একটি ক্ষুদ্রতর সংস্কৃতি। অর্থাৎ একটি বৃহত্তর সাংস্কৃতিক ব্যবস্থায় যখন আরেকটি আলাদা, যাদের আলাদা একেবারেই স্বতন্ত্র কিছু সাংস্কৃতিক বৈশিষ্ট্য আছে, এরকম একটা সংস্কৃতি যখন এক্সিস্ট করে, তখন সেটাকেই বলা হচ্ছে আসলে উপসংস্কৃতি। যেমন আমাদের সাংস্কৃতিক ব্যবস্থায় আমরা উপজাতি সংস্কৃতিটাকে উপসংস্কৃতি হিসেবে আখ্যায়িত করতে পারি। এবার আসি ইবি টেলর সংস্কৃতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন। তার মতে সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত আচার আচরণ, ব্যবহার, জ্ঞান বিজ্ঞান, শিল্পকলা, নীতি, প্রথা, আইন ইত্যাদির জটিল সমন্বয়ই হচ্ছে সংস্কৃতি। আচ্ছা, তোমরা সবাই জানো যে সংস্কৃতি দুই প্রকার, একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি এবং আরেকটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। এই দুটো সংস্কৃতি যখন নিজেদের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলতে পারে না, তখনই কিন্তু সাংস্কৃতিক ব্যবধান তৈরি হয়। এই সাংস্কৃতিক ব্যবধান বা কালচারাল লেক প্রত্যয়টি বা কালচারাল লেক তত্ত্বটি দিয়েছেন কে? উইলিয়াম এফ অকবার্ন তার সোশ্যাল চেঞ্জ নামক গ্রন্থে 1952 সালে এই তত্ত্বটি প্রদান করেন। আচ্ছা, যেমন ধরো তোমাদের পরীক্ষায় আসতে পারে বস্তুগত সংস্কৃতির উদাহরণ দাও, বা অবস্তুগত সংস্কৃতির উদাহরণ দাও, বা গ্রামীণ সংস্কৃতির একটি উদাহরণ দাও। এবং গ্রামীণ সংস্কৃতির উদাহরণ হচ্ছে পহেলা বৈশাখ, আমাদের নবান্ন উৎসব, এগুলো হচ্ছে সবই গ্রামীণ সংস্কৃতির উদাহরণ। ঠিক আছে, এবার চলে আসো আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই, যেটা হচ্ছে প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা। প্রত্নতত্ত্ব কি? প্রাচীন বা যে সংস্কৃতিটা বিলুপ্ত হয়ে গেছে সে সংস্কৃতির অধ্যয়নটাই হচ্ছে প্রত্নতত্ত্ব। কৃষির আবিষ্কার হয় নব্যপ্রস্তর যুগে। সোমপুর বিহার নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত। হাইডেলবার্গ মানব নিম্ন প্রাচীন প্রস্তর যুগের প্রতিনিধি। ওয়ারিবটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত। প্রস্তর যুগকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পুরনো প্রস্তর যুগ, আরেকটা হচ্ছে নব্য প্রস্তর যুগ।
আগুনের আবিষ্কার হয় উচ্চ প্রাচীন প্রস্তর যুগে। ক্রোমাগনন মানব উচ্চ প্রাচীন প্রস্তর যুগের বাসিন্দা ছিল। প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান উদ্দেশ্য ছিল খাদ্য সংগ্রহ করা। নব্যপ্রস্তর যুগের প্রধান আবিষ্কার হচ্ছে পশুপালন ও কৃষিকাজ। চাকার আবিষ্কার হয় নব্যপ্রস্তর যুগে। নব্যপ্রস্তর যুগে উৎপাদনের মূল উপকরণ ছিল ভূমি। নবপলীয় বিপ্লব কি? নব্যপ্রস্তর যুগে সংগঠিত সমাজ ও সভ্যতার বৈপ্লবিক অগ্রগতি হচ্ছে নবপলীয় বিপ্লব। লৌহযুগের প্রচলন শুরু হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে। এশিয়া মাইনরের লিডিয়ায় প্রথম মুদ্রা প্রচলন হয়। ওয়ারী বটেশ্বরের প্রাচীন নাম হচ্ছে সৌনাগৌড়া। কোথায় প্রথম ব্রোঞ্জ যুগের নগর সভ্যতার উদ্ভব ঘটেছিল? মিশর ও মেসোপটেমিয়ায়। মহাস্থানগড়ের প্রাচীন নাম হচ্ছে পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন। মহাস্থানগড় বগুড়া জেলায় অবস্থিত। উপমহাদেশের সবচেয়ে বড় আয়তনের বৌদ্ধ বিহারটির নাম পাহাড়পুরের সোমপুর বিহার। পাহাড়পুর বিহারকে বাংলাদেশের নালন্দা বলে অভিহিত করা হয়। শালবন বিহার নির্মাণ করেন 1200 বছর আগে 8ম শতকে দেববংশীয় চতুর্থ রাজা ভবদেব শালবন বিহার নির্মাণ করেন। আনন্দ বিহার নির্মাণ করেন দেববংশীয় রাজা আনন্দদেব। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার হচ্ছে আনন্দ বিহার। দ্রাবিড়েরা সিন্ধু সভ্যতার পত্তন করেছিল। প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল আর্যদের হাতে। সিন্ধু সভ্যতার খনন কাজ শুরু হয়েছিল বা প্রত্নতাত্ত্বিক স্থানের খনন কাজ শুরু হয়েছিল 1924 সালে। সিন্ধু সভ্যতার অধিবাসীরা পরিমাপ পদ্ধতির ব্যবহার জানত। সিন্ধু সভ্যতায় লেখার জন্য 360টি চিহ্ন ব্যবহার করা হয়। সিন্ধু সভ্যতার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 290 অব্দ পর্যন্ত সিন্ধু সভ্যতার সময়কাল ছিল। সিন্ধু সভ্যতার প্রশাসনের কেন্দ্রে ছিলেন পুরোহিত রাজা। আর্চিওলজি বা প্রত্নতত্ত্ব শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ আর্কিওস এবং লগিয়া থেকে। নিয়ান্ডারথাল মানব কোন যুগের অধিবাসী? প্লাইস্টোসিন যুগের অধিবাসী। প্লাইস্টোসিন যুগের অধিবাসী হচ্ছে নিয়ান্ডারথাল মানব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কোশ্চেনগুলোর পাশাপাশি কিন্তু অবশ্যই যে প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো আছে, আগের বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে। চতুর্থ চ্যাপ্টার বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা। প্রথমে এসো, নৃগোষ্ঠী কি? নৃগোষ্ঠী হচ্ছে এমন একটি নির্দিষ্ট মানব সম্প্রদায় যারা বংশ পরম্পরায় কিছু সাধারণ ও অভিন্ন দৈহিক বৈশিষ্ট্য ধারণ করে থাকে। রোডেশীয় মানব থেকে নিগ্রোয়েড নৃগোষ্ঠীর উদ্ভব হয়েছে। সমগ্র মানব জাতিকে 4টি নৃগোষ্ঠীর আওতায় ভাগ করা হয়: ককেশয়েড, মঙ্গলয়েড, নিগ্রয়েড এবং অস্ট্রালয়েড। বাংলাদেশের আদিম অধিবাসীরা প্রাক দ্রাবিড় গোষ্ঠীর লোক ছিল। বাংলাদেশের ভূখণ্ডে এ পর্যন্ত মোট 57টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয় পাওয়া যায়। আদাম কাকে বলে? কতগুলো চাকমা পরিবার গুচ্ছ নিয়ে গঠিত সংঘকে আদাম বলা হয়। আনুমানিক 15 শতাব্দীতে চট্টগ্রামে চাকমাদের আগমন ঘটে। গ্রাম এলাকায় চাকমাদের যে বৌদ্ধ মন্দির দেখা যায় তার নাম হলো ক্যাং। চাকমাদের প্রধান ধর্মীয় উৎসবের নাম হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। চাকমা সার্কেলের প্রধান চাকমা রাজা। গারো পরিবারের যে কন্যা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করে থাকে তাকে নোকনা বলে। গারোরা নিজেদের মান্দি বলে পরিচয় দেয়। গারোদের বৃহত্তম মাতৃসূত্রীয় দল বা গোত্রের নাম চাচ্চি। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হলো দকমান্দা ও দকশাড়ি। এবং তোমরা জানো যে গারো হচ্ছে একটি মাতৃতান্ত্রিক পরিবার, মাতৃতান্ত্রিক গোষ্ঠী। হ্যাঁ, সাঁওতালরা অস্ট্রালয়েড নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়। সাঁওতালদের গ্রাম দেবতার নাম হচ্ছে মারাংবুড়ো।
গোত্র বিভাগ অনুসারে মণিপুরীদের মধ্যে দুটো ভাষা প্রচলিত আছে, একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া এবং আরেকটা হচ্ছে মৈতৈ ভাষা। মণিপুরী মেয়েদের নাক পোশাক পরতে দেখা যায়। গারো ও খাসিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীতে মাতৃপ্রধান পরিবার দেখা যায়। মোস্ট ইম্পর্টেন্ট, গারো ও খাসিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীতে মাতৃপ্রধান পরিবার দেখা যায়। খাসিয়ারা হচ্ছে আদি মঙ্গলয়েড নরগোষ্ঠীর অন্তর্গত। খাসিয়া গ্রামকে পুঞ্জি বলা হয়। খাসিয়াদের প্রধান দেবতার নাম হচ্ছে উবলাই নাংথাই। মারমা শব্দটি ম্রাইমা শব্দ থেকে উদ্ভূত। মারমাদের গৃহদেবতা হলেন চুমুংলে। বাংলাদেশের উত্তরাঞ্চলে কোচদের বেশি দেখা যায়। কোচ সমাজে সাধারণত দুই ধরনের বিয়ে প্রচলিত, বিয়া ও হাদিদাবাইয়া। রাখাইনদের আদিবাস হচ্ছে বর্তমান মিয়ানমারের আরাকান অঞ্চলে। রাখাইনদের বৌদ্ধ মন্দিরের পাঠশালা কিয়ং নামে অভিহিত। রাখাইনদের সান্দ্রে উৎসব 3 দিন ধরে অনুষ্ঠিত হয়। রাখাইন শব্দটির উদ্ভব হয়েছে রক্ষা ও রাখাইন শব্দদ্বয় থেকে। বাংলাদেশে রাখাইনরা পটুয়াখালী, কক্সবাজার, বান্দরবান ও বরিশাল জেলায় বসবাস করে। রাখাইনদের পাড়া প্রধানের নাম মাতব্বর। রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী। চারচি হলো গারো সমাজের সর্ববৃহৎ গোত্রের নাম। বাংলাদেশে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সর্বাধিক। চাকমা সমাজে কোনো সংগঠনের প্রধান চাকমা সমাজের মৌজা সংগঠনের প্রধানকে হেডম্যান বলা হয়। খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জি প্রধানকে মন্ত্রী বলা হয়। নৃ শব্দের অর্থ হচ্ছে মানুষ। গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম হচ্ছে সাংসারিক। পঞ্চম চ্যাপ্টার, বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট। ইংরেজরা ভারতের মাদ্রাজের সুরাট বন্দরে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। সিপাহী বিদ্রোহ হলো ব্রিটিশ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। 1911 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করে। 1947 সালে পাকিস্তান সৃষ্টির মূল ভিত্তিই ছিল দ্বিজাতি তত্ত্ব। লাহোর প্রস্তাব পেশ করেন শেরেবাংলা একে ফজলুল হক। 1947 সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস গঠিত হয়েছিল। তমুদ্দিন মজলিস হচ্ছে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সৃষ্ট প্রথম সাংস্কৃতিক সংগঠন। জাতীয়তাবাদ বলতে এমন একটি আদর্শকে বোঝানো হয় যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে বসানো হয় এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে গৌণ অবস্থানে রাখা হয়। অর্থাৎ মানুষের সাথে যে সংহতি, ভাষার মিল, সংস্কৃতির মিল, হ্যাঁ, মানুষের সাথে মানুষের যে ঐক্যবোধ, এটাই হচ্ছে আসলে জাতীয়তাবাদের মূল কথা। 1954 সালে যুক্তফ্রন্ট 21 দফা কর্মসূচির ভিত্তিতে 1954 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির গীতিকার আব্দুল গাফফার চৌধুরী। ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেছিল। প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট এককভাবে 223টি আসন লাভ করে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে 1969 সালের ঐতিহাসিক আগরতলা মামলার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে ওঠে। 1969 সালের 16 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করা হয়। 1955 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু 4টি দাবি উত্থাপন করেন। ইয়াহিয়া খানের নির্দেশে অপারেশন সার্চ লাইট শুরু হয়েছিল। 26শে মার্চের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে 6 দফা দাবি উত্থাপন করেন।
1968 সালে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করা হয়। আগরতলা মামলার 1 নম্বর আসামি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 দফা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের নতুন অধ্যায় শুরু হয়। 6 দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে 167টি আসন লাভ করেছিল। 1970 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ 288টি আসন লাভ করেছিল। তাহলে জাতীয় পরিষদে আসন লাভ করেছিল 167টি, প্রাদেশিক পরিষদে নির্বাচনে আসন লাভ করেছিল আওয়ামী লীগ 288টি। 6 দফা দাবি 1966 সালে উত্থাপন করা হয়। 6 দফাকে কেন বাঙালির মুক্তির সনদ বলা হয়? কারণ 6 দফার মধ্যেই বাঙালির আঞ্চলিক স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক মুক্তির দিক নির্দেশনা ছিল। অপারেশন সার্চলাইট কি? 1971 সালের 25শে মার্চ রাতে নিরস্ত্র নিরীহ বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনী যে হত্যাযজ্ঞ শুরু করেছিল তাকেই বলা হয় অপারেশন সার্চলাইট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই আমাদের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং অবশ্যই সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবে। এটা তোমাদের প্রি টেস্ট পরীক্ষা। আসলে আমার মনে হয়েছে যতটুকু আলোচনা করা দরকার, পরীক্ষা নিয়ে যতগুলো কথা বলা দরকার, আমি মনে হয় সবই আলোচনা করতে পেরেছি বা করার চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো কিছু তোমাদের কোনো কিছু জানার থাকে, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, তাহলে অবশ্যই প্লিজ তোমরা আমাকে ইনবক্স করবে। আমি অবশ্যই সেখানে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবে, ভালোভাবে প্রিপারেশন নিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।